টাইম মেশিন 1960, 1950। এই দাঁড়াও দাঁড়াও, কি নমস্কার। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা মানসাই পাড়ে একটা রেকি করেছিলাম, যে এখানে বসে আমরা মানসাই পাড়ের গপ্প শুনবো। তো এই নামই আমরা রাখলাম। আমরা এর আগে অনেকের কাছে নাম চেয়েছিলাম, তারা বিভিন্ন নাম পাঠিয়েছেন আমাদের দর্শকরা, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের নামগুলি সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু তার মধ্য থেকে আমরা মানসাই পাড়ের গপ্প এই নামটি যথাযথ মনে হয়েছে এবং সেই নামকরণটি আমরা করেছি মানসাই। এই মানসাই পাড়ে বসে আমাদের এখন প্রথম চিন্তা আমার যে কোথার থেকে শুরু করব। শুরুর থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, পেছনে যাব, নাকি পেছন থেকে শুরু করব। আচ্ছা, যেখান থেকে শুরু করি তার আগে কিন্তু আমাদের কিছু তিনটে ম্যাপ আপনাদের সামনে আমি রাখছি। এই যে এই ম্যাপটা হচ্ছে পৌরাণিক প্রাগ জ্যোতিষপুর এবং পরবর্তীতে যা আমরা কামরূপ বলে জানি, মানে মহাভারতের যুগে যাকে বলা হতো কিরাতভূমি। এটার কথা কোথায় পাই? এই রাজ্যের কথা এই প্রাচীন পুঁথি আমরা যোগিনীতন্ত্র ও কালিকা পুরাণে এই রাজ্যের কথা এবং এই ম্যাপ এবং এই আয়তন যা ছিল সেটা আমরা পেয়েছি। এখানে দেখুন, এই যে এই পাশ দিয়ে এই রাজ্যের এখান দিয়ে একটি নদী বেরিয়ে এসছে, এখান দিয়ে আরেকটি নদী, এই দুটি নদী পরস্পর মিলিত হয়েছে এখানে। এই জায়গাটির নাম কোচবিহার, প্রাচীন কোচবিহার। তাহলে এটা আমরা নজরে রাখলাম। এবং নদী দুটির নামকরণ করা হয়েছে প্রাচীন শাস্ত্রে। একটা হচ্ছে শীতপ্রভা নদ, আরেকটি নবতোয়া নদ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরে যে ম্যাপটি আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে কামতাপুর রাজ্যের ম্যাপ। প্রাচীন কামতাপুর 1328 সাল থেকে যেটা নীলধ্বজ, যেই গোসানিমারি রাজপাটকে কেন্দ্র করে যেখান থেকে এই সাম্রাজ্যের সূচনা, এবং এত বড় সাম্রাজ্য হয়েছিল আমরা সকলেই সেটা শুনেছি, যে একেবারে আসাম থেকে আরম্ভ করে একেবারে জয়ন্তিয়া পাহাড়, শিলং, লোয়ার আসাম হয়ে ভুটান পর্যন্ত, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, অধুনা বাংলাদেশের কিছু অংশ নিয়ে এই যে বিশাল সাম্রাজ্য, সমগ্র উত্তর পূর্ব ভারতে এত বড় সাম্রাজ্য কিন্তু কোনোদিন এ পর্যন্ত ছিল না। সেই সাম্রাজ্যের একটি অংশ ছিল আমাদের কোচবিহার। এই যে কোচবিহারের এই অংশে যেই নদটি আমরা কামরূপ রাজ্যে দেখলাম, সেই নদটি এই যে এখান দিয়ে একটি নদ বেরিয়ে আর ওখান দিয়ে একটি নদ বেরিয়ে দুটো এক বিন্দুতে মিলিত হয়েছে। এটা আমরা মাথায় রাখব। এবারে আসি আমাদের আধুনিক যে কামতা কোচ রাজবংশ, 1510 থেকে যেটা সূচনা হয়েছিল 1950 সালের জানুয়ারি পর্যন্ত যেটা চলেছে, আমাদের বর্তমান যে রাজতন্ত্র আমরা ছেড়ে এসেছি সেই রাজতন্ত্র, সেটা হচ্ছে কামতা কোচ রাজ। এবং এখানে যে কোচবিহার তো খুব ছোট, আসলে তার মাঝখানে একটা খেন রাজবংশ ছিল। তারপরে কিন্তু এই একটু তুলনামূলক কামতাপুরের থেকে অনেক ছোট, মানে তুলনায় কিছুই নয়, এতটুকু খালি কোচবিহার জেলায় এখন যতটুক সেই ততটুক নিয়েই এই রাজত্বের সূচনা হয়েছিল, কামতা কোচের রাজত্ব। সেখানেও কিন্তু এই যে এই নদ দুটি আছে, এই যে একটা নদ, এই যে একটা নদ, এই যে দুটো একসাথে জায়গায় মিলিত হয়েছে,
এখানে বলা আছে কোচবিহার। কোচবিহারের কাছে দুটো নদ একসঙ্গে মিলিত হয়েছে। এই যে তিনটি নদের কথা বললাম, এই তিনটি নদী কিন্তু আসলে মানসাই এবং আমাদের তোর্ষা, এই দুটি নদী, এই দুটি নদীর মানসাই এবং তোর্ষা সেই এক সময়ে অনেক বছর আগে যখন সাম্রাজ্যের এই রাজতন্ত্রের সূচনা হলো, তখনও কিন্তু পরস্পর মুখোমুখি গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে। কিন্তু এখন আপনারা বলবেন যে কোথায়, এখন তো নেই, সেই কোথায় তোর্ষা আর কোথায় মানসাই, দুটো দুদিক দিয়ে বয়ে চলেছে। এখানে গল্প। তাহলে গল্পটা কি এখান থেকে শুরু করব, যে কোন পরিপ্রেক্ষিতে কোন ঘটনায় ফলে এই দুটি নদী পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা খাতে বয়ে চলল? আচ্ছা, সেটাও থাক, আমরা বরং এক কাজ করি, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে নেই, যে যেই মানসাইপাড়ের গপ্প আমরা শুরু করতে চলেছি, সেই মানসাইপাড়ের গপ্পে প্রথমেই বলেছি যে মাথাভাঙ্গা ছিল এবং মাথাভাঙ্গা একটি জেলা ছিল। এই যে তার ডকুমেন্টস, ধৈর্যেন্দ্র নারায়ণ, হরেন্দ্র নারায়ণের সময়ও মাথাভাঙ্গা একটি জেলা ছিল। আমরা এই বিবরণটা কোথায় পেলাম? আমরা পেলাম 1799 সালে আমুতি যখন কুইন কলোনিয়ান রেজিস্টার তৈরি করেন। কুইন কলোনিয়ান রেজিস্টার মানে ভারতবর্ষে ইংরেজ রানীর অধীনে কতগুলো কলোনি আছে তার যে রেজিস্টার, সেই রেজিস্টারে কিন্তু কোচবিহার রাজ্যের কথা আছে, এবং কোচবিহার রাজ্য হিসেবে আছে যে বিবরণ, সেটা হচ্ছে কোচবিহারের 4টি জেলা এই মানে কুইনের রাজত্বের ইংরেজ শাসনের অন্তর্গত। জেলাগুলি কি? গীতালদহ, মাথাভাঙ্গা, দুর্গানগর, লালবাজার। গীতালদহ আমরা জানি, গীতালদহ হচ্ছে আমাদের দিনহাটা দিয়ে গীতালদহ, আর হচ্ছে দুর্গানগর হচ্ছে কোচবিহার তুফানগঞ্জ দিয়ে দুর্গানগর, আর লালবাজার হচ্ছে আমাদের লালবাজার, প্রাচীন লালবাজার, আর হচ্ছে মাথাভাঙ্গা হচ্ছে আমাদের এই মাথাভাঙ্গা। এ তো পেলাম, কিন্তু প্রশ্ন হলো, তাহলে মাথাভাঙ্গা নগর কি এখানে ছিল? এখানে ছিল না কোথায় ছিল? সেটা খুঁজবো কি করে? আমার একটা মানে প্রস্তাব, এবং আমি মনে করেছি যে আমরা একটা কাজ করি, আমরা বরং এখন থেকে পিছিয়ে যাই, ক্রমশ পিছাই, পেছাতে দেখি যে এখন যেটা ধুধু একটা চর, মানসাই নদী, এটার বিবর্তন, পর্যায়ক্রমিক বিবর্তন কি করে হয়েছিল। বিভিন্ন যে আমাদের কাছে নথি আছে, স্থান, কাল, পাত্র, এবং তার সঙ্গে যে সমস্ত যে সমস্ত বিবরণ আমরা পাই, ঐতিহাসিক উপাদান পাই, সে সমস্ত বিশ্লেষণ করে একটা ধারণায় মনে হয় আসা যাবে। এটা মনে হচ্ছে খুব একটা কঠিন মানে কাজ, দুরূহ কাজ, কিন্তু কিছু একটা ধারণা যারা জানতে চাই, এ বিষয়ে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের কাছে আমরা দিতে পারবো। এখন তাহলে আমরা যদি পেছন দিকে শুরু হয়ে যাই, এটা তো 2026 সাল, তাহলে আমাদের পেছন দিকে যেতে হবে। তাহলে পেছন দিকে গেলে কি করতে হবে? আমাদের টাইম মেশিনে চড়ে বসতে হবে। টাইম মেশিন, তাহলে আমরা টাইম মেশিনে বসলাম। হ্যাঁ, তাহলে এই সময়ের চাকাটাকে পেছন দিকে ঘোরাই সময়ের চাকাটাকে। 2000 সাল, 1990, 1980, 1970, 1960। এই দাঁড়া অপু দেবু একটু বলি, মানে এই মানে 10 বছর, 60 থেকে 70, মানে আমরা তো অনেক পুরনো কথা বলি, লোকের রেফারেন্সে কথা বলি, বাবা, ঠাকুরদা, দাদারা যে সমস্ত কথা লিখে রেখেছে, যা বলেছে, বংশ পরম্পরায় যে সমস্ত গল্প শুনে এসেছি, সে সমস্ত আপনাদের সামনে এতদিন বললাম। কিন্তু এই যে সালটা 60 থেকে 70, এটা না আমার নিজের সাল, আমাদের সাল। আমরা যারা 60 থেকে 70-এর মধ্যে জন্মগ্রহণ করেছি মাথাভাঙ্গায়, তাদের বছর, তাদের জীবন। আমাদের যারা 60 বছর উত্তীর্ণ হয়েছি, 65 হয়েছি, 70 হয়েছি, তাদের বাল্যকালটা ছড়িয়ে আছে এখানে। এদের মধ্যে অনেকে কিন্তু
কাজের সূত্রে এসেছিলেন, বাবা মার সঙ্গে চাকরি করেছেন, আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বন্ধুবান্ধব, তারা দূর দেশে আবার চলে গেছেন। কেউ আবার এখানে জন্মেছেন, বড় হয়েছেন, তারা হচ্ছে কর্মসূত্রে অনেক দূরে থাকেন, তারা এখানে মাঝে মাঝে খবর নেন। আবার কেউ কেউ আছেন মেয়েরা যারা, তারা হচ্ছে বিয়ে হয়ে চলে গেছেন, তারাও মাঝে মাঝে তাদের সন্তান সন্ততি নিয়ে আসেন, দেখান তাদের জন্মস্থান। আবার এমনও আছেন যে যারা আমাদের সঙ্গে ছিলেন দীর্ঘদিন, জন্ম কর্ম এবং স্কুল কলেজে পড়া, তারা হয়তো অনেক দূরে চলে গেছেন, এত দূরে যে ওই জীবন সীমানার ওপারে চলে গেছেন। তাদেরকে তো আমরা এই অবসরে স্মরণ করতেই পারি। খুব নস্টালজিক আমাদের এই সময়টা। কিছু কিছু তথ্য তো অবশ্যই পাবো, যখন তথ্য দিতে বসেছি নিজের আবেগ, নিজের যে কথা, সেই কথার বাইরেও যতটা সম্ভব সেই সময়ের তথ্যগুলো আমরা দেবার চেষ্টা করব। আমরা জন্মেছি 60-এর দশকের মধ্যভাগে, অর্থাৎ 60 বছর অতিক্রম হতে চলল, কারো 60-65 এরকম আমাদের বয়স। আমাদের সময় মাথাভাঙ্গাটা কেমন ছিল? ছোট্ট শহর, বাড়িঘরগুলি কিন্তু একই রকম বলতে টিনের চাল, টিনের দেওয়াল অথবা কাঠের দেওয়াল, নিচে মাটি অথবা কাঠ, খুব মুষ্টিমেয় বাড়ি। হয়তো শতকরা 1/2 বাড়ি হচ্ছে ছাদ পেটানো বাড়ি। তারা অনেক বড় লোক, কিন্তু আমরা তো অত বড় লোক ছিলাম না, সেরকম কেউই ছিলাম না। আমাদের যারা বন্ধুবান্ধব সবাই ছিল, কয়েকজন বাদ দিয়ে। তা সেই দিনগুলোর কথা কিন্তু মাথাভাঙ্গার আমাদের খুব একদম স্মৃতিতে কিন্তু অমলিন। খুব মনে পড়ে যে শীত শিহরিত রাত, সেই টিনের চালের ঘরের মধ্যে নরম লেপের নিচে বাবার কোলে গুটিসুটি হয়ে শুয়ে থাকা। যখন মাঝরাত হতো তখন বাইরে বেরোতে হতো বাথরুম করতে, বারান্দায়। সেই বারান্দার থেকে দেখতাম ওই আকাশে 7টি নক্ষত্র জ্বলজ্বল করছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মাথাভাঙ্গায় তখন কোনো বাতি ছিল না, রাস্তার বাতি ছিল না, কেবলমাত্র পাশের যে উঁচু ঢিবির উপর টাউন কমিটি, তার সামনে আমার ঘর থেকে দেখা যেত সেই ঘরটি, তার সামনে একটি 25 পাওয়ারের বাল্ব জলজল করে জ্বলত। আর হচ্ছে এত সূচিভেদ অন্ধকার ছিল। সামনে যে রাস্তাঘাটগুলো ছিল সেগুলো ছিল একদম মোরাম মেছানো, ইটের কিংবা সুরকির, রোলার করা, হাত রোলার দিয়ে রোলার করা। কোনো রাস্তা পাকা ছিল বলতে আমাদের শীতলকুচি রোড, প্রাচীন ইমিগ্রেশন রোড, আর হচ্ছে মোরঙ্গা রোডের একটি অংশ। এইটুকুই মাত্র পাকা রাস্তা বলতে এই ছিল আমাদের সম্বল। আর ছিল শিয়ালের ডাক, প্রচণ্ড শিয়াল, আর পাল্লা দিয়ে ডাকতো কুকুর। এবার কি হলো? এবার হচ্ছে যদি শীতকালে এটা, যখন হচ্ছে আমাদের এই শীত শেষ হলো, যখন শরৎকাল আসতো, তখন এই যে এখানে যে আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি, এই শরৎকালে একদম চামর দোলানো সেই কাশফুলের শাড়ি, আর আমাদের বাচ্চা কাচ্চা তখন কি আনন্দ! এক দৌড়ে বাইরে আসতাম। কেন? যে শান্তিপালের ওখানে যেতে হবে, শান্তিপালের ঠাকুর বানানো হচ্ছে, সেই ঠাকুর দেখতাম, ভূতি পেঁচানো হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে। সে কোন অসুর, কোন পাড়ার কোন অসুর কেমন দেখতে, সেগুলো আমরা সব নকল করতাম। আর কালী পুজোর রাতে হচ্ছে গোপাল কাওয়ালির প্যাঁ 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 বাঁশিতেই ঘুম ভাঙতো। দৌড়ে যেতে হবে আমাদের কালী পুজোর মাঠে। কালী পুজোর মাঠে কি হবে? যাত্রা হবে, মদনমোহন জিউ অপেরার যাত্রা। কি সমস্ত পালা! পঙ্গপাল, সীতার বনবাস, রাম রাবণের যুদ্ধ, কালীয় দমন, সমস্ত অসাধারণ সব প্রযোজনা, সমস্ত সিরাজদৌল্লা, এই সমস্ত শাহজাহান, এই সমস্ত ঐতিহাসিক যাত্রা রাত ভর আমরা দেখতাম বসে বসে সেই ছোটোবেলার পর থেকে। এই ছিল আমাদের জীবন, সবারই তাই। এটিম মাঠ, বিটিম মাঠ, সিটিম মাঠে খেলাধুলো, ফাংশন, আমাদের লাইব্রেরি, তারপর হচ্ছে আশুতোষ হলে নাটক দেখা, এগুলো সবই করতো। এবার কি হলো? এবার হচ্ছে মনে করুন যে আমরা মাথাভাঙ্গা থেকে কোচবিহারে যাব। তা আমার ছোট্ট একটা ভাই ছিল,
সেই ভাইকে মা কোলে নিল, আমিও সামনে ইয়ে করলাম, হলে এই ইমিগ্রেশন রোড দিয়ে হাঁটতে 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 এসে পৌঁছালাম এইখানে, ঠিক এই জায়গাটায়। এই যে এখনকার সময়, এখন তো বর্ষা শুরু হয়নি, শীত চলে গেল, দেখো না এখন একদম জল নেই নদীতে। এখনকার ব্যাপার আলাদা। এখন যদি মাথাভাঙ্গায় যেতে হতো তাহলে আমাদের এই আবহাওয়াতে, তাহলে আমাদের উঠতে হতো শিব মন্দিরের সামনের থেকে। শিব মন্দিরের সামনে দুটো বাস দাঁড়িয়ে থাকতো, একটার নাম শান্তনু বাস, একটার নাম অতনু বাস। আমরা বাস বলতাম না, মা আর বাবা বলতো মোটর গাড়ি। মোটর গাড়ি মানে বাসের মতন না, এরকম চেহারাটাই যে মোটর গাড়ি, সামনে মোটর, সেই মোটর গাড়িতে আমরা চেপে বসতাম। মোটর গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যেত পশ্চিমপাড়ায় কোথায়? পশ্চিমপাড়ায় পেট্রোল পাম্পে, বিজয় বথেরার পেট্রোল পাম্পে পেট্রোল নিল। এবং তখন কি পাড়ার যত ছেলেপেলে ছিল, দুষ্টু ছেলেপেলে, তখনও তো ছিল ডানপিটে ছেলেটেলে, তারা সব সময় কি করতো, ওই বাসের মধ্যে ওই যে পেছনে যে এই রেলিংটা থাকবে সেখানে দাঁড়িয়ে ওই ঝুলে ওই ওখান থেকে কন্ডাক্টর কত এই নাম 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 ছেলেপেলেকে নামাতো, আবার কিছু আরও একটা ছেলে হয়তো উঠে গেল। এরকম করে আমরা এই নদীর এই যে এইখানে শীতলকুচি রোড দিয়ে আমরা ঢুকতাম, এই বাজারের সামনে দিয়ে শীতলকুচি রোডে ঢুকতাম। ঠিক এইখানে বিরাট বিরাট হিউম পাইপ পাতা থাকতো, বিরাট বিরাট হিউম পাইপ। সেই হিউম পাইপকে এরকম মাটি দিয়ে লেবেল করা থাকতো। ওই হিউম পাইপ দিয়ে, নদীতে জল নেই কিন্তু এরকম, এই যে এরকম একদম, সেই হিউম পাইপ দিয়ে নদী পার হয়ে আমরা ওই উঠতাম বড়াই বাড়িতে। ওই বড়াই বাড়ি দিয়ে ঘুরে 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 কোচবিহারের রাস্তায় উঠতো। আর কিছুদিন পরে কি হবে, কিছুদিন পরে যেটা হবে সেটা হলো, পুরো বর্ষা যখন নেমে যাবে তখন এটা কিন্তু একদম টইটুম্বুর হয়ে যাবে। বন্যা আসবে না, কিন্তু নদীর এপার ওপারে জল ভর্তি, নদীতে তখন জল। তখন কিন্তু মাঝে মাঝে আবার শুরুতে একটু জল নেই, আবার তারপরে জল, তখন নৌকোতে পার হতে হতো। তখন কিন্তু আবার কিন্তু এটা কিন্তু ঘাট নয়, এখান দিয়ে কিন্তু তখন আর বাস যাবে না। বাস তখন যাবে একদম ইমিগ্রেশন রোড সোজা হয়ে ওই মাথায়, পূর্বপাড়া দিয়ে ওই মাথায়, সেখানে আমরা নামতাম। নেমে হচ্ছে আমরা সেই দুরন্ত যে মরুভূমি, সেই মরুভূমি আমরা পার হতাম, মরুভূমি পার হতাম। মাঝে মাঝে এরকম জল থাকতো, মানে ফাঁকা কিন্তু এরকম জল, হয়তো বৃষ্টি একদিন দুদিন হয়েছে, জল। মা তো এদিক দিয়ে ঘুরে যায়, ভাইকে নিয়ে ঘুরে যাচ্ছে, আমরা কিন্তু তা যাবো না। আমরা কি করব জানো, আমরা হচ্ছে এই জলে নেমে যাব, জল দিয়ে যাব, জল পাড়িয়ে। ওরা বলছে এই জল পাড়াস না, ওঠ ওঠ। তখন যে কি মজা, এই জলেরা জানো এরকম যখন পা দিতাম তখন হচ্ছে এই যে এখনও যেটা হচ্ছে, এই যে বালিগুলো পায়ের তল থেকে সরে যাচ্ছে, আরও আমরা খুব ছোট, সেটা খুব মজা লাগতো। এই যে বালিগুলো সরে যাচ্ছে, পাটা ডুবে যাচ্ছে, আর এই যে মাছ, এই যে ছোট্ট ছোট্ট মাছ পায়ের মধ্যে ঠোকর দিচ্ছে, সে কি দিন। বলতো ওরা এই তাড়াতাড়ি ওঠ, যাই মোটর গাড়ি ছাড়বে, মোটর গাড়ি দাঁড়িয়ে আছে নদীতে, এখন তো নদীতে উঠতে হবে, নৌকা পার হতে হবে। তো আমরা যাই হোক অনেক অনিচ্ছা সত্ত্বে আমরা এরকম করে পাড় থেকে উঠতাম। উঠে কোথায় যেতাম, আমরা যেতাম ওখানে যেখানে ছোট্ট চালার মতন করে নৌকা পারের জন্য পারানির কড়ি নেওয়া হচ্ছে। আমরা সব পারানির কড়ি টিকিট কেটে আমরা যেতাম, বাসে উঠতাম, মোটর মানে মার ভাষায় মোটর, সেই মোটর ওই রাস্তায় উঠলো। এবারে কি হলো, একবার সেবারই নাকি না কোনবার আমার ঠিক মনে নেই, আমি তো তখন খুব ছোট, খুব কোচবিহারে গেছি মামাবাড়িতে গেলে বেশ কয়েকদিন থাকতাম। তারপর যখন ফিরে এলাম তখন বন্যা আরম্ভ হয়ে গেছে। আর মাথাভাঙ্গার মানসায়ের বন্যা মানে তো ভয়ঙ্কর বন্যা, ভয়ঙ্কর জল। কিন্তু বাড়িতে তো ফিরতে হবে, মা তো জানতেন না যে এরকম বন্যার মধ্যে পড়তে হবে। সেই নামলাম যেখানে, ওইখানে যখন নামলাম তখন দেখলাম যে মেশিন বোট, যেটা এই পার ওই পার করতো, সেটা কখন আসবে কোনো ঠিক নেই। আসবে মানে কি,
যাত্রী বোঝাই করে গেছে ওপারে অনেক দূরে, কিন্তু আসবে কখন ঠিক নেই। আমরা বসে আছি, সেই বিকেল থেকে বসে আছি, আমার মনে আছে, পরিষ্কার মনে আছে। সে কি ভয় সকলের, সামনে ওরকম মানসাই। আর আমরা তারপরে যখন অনেক পরে যখন মেশিন বোট আসলো, তখন আমরা সেই মেশিন বোটে চড়ে বসলাম। যেতে যেতে রাত হয়ে গেল, ভয়ঙ্কর নদী, নৌকোতে জল উঠছে, নৌকোতে জল উঠছে, মাঝি মোল্লারা এরকম করে ছেঁকে আবার এদিকে দোলে ছেঁকে। যারা যাত্রীরা ছিল তারা তো সব ভয়ে জড়সড়ো, কেউ কান্নাকাটি। সেই নিয়ে আমরা কোথায় উঠলাম একেবারে এই মাথা থেকে, মানসাইয়ের এই চর থেকে, মানে যেখানে আমাদের বড়াই বাড়ি, সেখানে নদীতে নৌকাতে উঠে আমরা পার ঘেঁষে গিয়ে একটু যাই করতে করতে আমরা খাদনের ঘাটে গিয়ে উঠলাম। সেই খাদনের ঘাটে যখন নামলাম, তখন অনেক রাত। আমরা কোনো মতে সেই ঝড় বৃষ্টির রাতে আমরা বাড়িতে ফিরে এলাম। কিছু কিছু কথা আজীবন মনে থাকে। এই ভয়ের রাতের কথাটাও সেরকমই। আর যখন আরো বর্ষা, আরো বন্যা, এই যে যেই বন্যায় আমরা আসলাম, তারপর থেকে মনসা শরণং গচ্ছামি, আর কোচবিহারে যাওয়ার কোনো পথ নেই। কোচবিহারে যাওয়া বন্ধ মাথাভাঙ্গাবাসীর। এই যে বন্যা, যখন আমরা বাড়িতে পৌঁছাইলাম এবং তার পরের দিন আমাদের জায়গাটা, আমাদের পাড়াটা একটু উঁচু ছিল, কয়েকটা জায়গা উঁচু ছিল মাথাভাঙ্গা শহরে, আর বাদবাকি সব জায়গায় নিচু। সেই নিচু জায়গায় তখন নৌকো চলতো, ভেলা করে লোকে পার হতো। এগুলো আমাদের নিজেদের চোখে দেখা, কয়েকটা পাড়াতে তাই হতো। কিন্তু এই ব্যবস্থার কিন্তু একদম বদল হলো। কবে বদল হলো? 1971 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের। সে বছর যে ভয়ঙ্কর বন্যা হলো, ভয়ঙ্কর বন্যা, সেই ভয়ঙ্কর বন্যা পরিদর্শনে তিনি এলেন। সাথে নিয়ে এলেন সেচ মন্ত্রী A.B.A. গনি খান চৌধুরী মহাশয়কে। তারা প্রতিশ্রুতি দিলেন মাথাভাঙ্গাবাসীকে যে মাথাভাঙ্গাকে বাঁচাতে, এই যে ফি বছরের বন্যার হাত থেকে শহরকে রক্ষা করতে, জনপদকে রক্ষা করতে এখানে বাঁধের অনুমোদন দেওয়া হলো। এই যে যেই বাঁধটা এখন দেখছেন, কালীবাড়ির পাশ দিয়ে পুরা একদম ইমিগ্রেশন রোড পর্যন্ত, এই বাঁধটি তৈরি হলো 1974 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। এবং বাঁধের সঙ্গে সঙ্গে আরেকটি তৈরি হলো, সেটা হচ্ছে আমাদের আব্বাস উদ্দিন সেতু। আব্বাস উদ্দিন সেতুর জায়গায় আগে ছিল লোহার সেতু। লোহার সেতুটি তৈরি হয়েছিল 1907 সালে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ওই যে আমাদের ইমিগ্রেশন রোড, সেই ইমিগ্রেশন রোড তৈরি করেছিলেন হলদিবাড়িতে রেল স্টেশন, রাজ্যের প্রথম রেল স্টেশন হলদিবাড়িতে। সেই হলদিবাড়ির সঙ্গে কোচবিহারের যোগাযোগ স্থাপনের জন্য এই বিশাল রাস্তাটি পাটগ্রাম দিয়ে হলদিবাড়ি পর্যন্ত এটি তৈরি করেছিলেন। সেখানে এই একটি পাকা লোহার ব্রিজ ছিল, যার পিলার এখনও আছে। সেই লোহার ব্রিজই আমাদের এখনকার যেটা আব্বাস উদ্দিন সেতু, সেই আব্বাস উদ্দিন সেতু ওখানে তৈরি হলো 1974 সালে। আমরা তাহলে কি পেলাম? আমরা এটা পেলাম, ওটা পেলাম। আমরা যখন সেই সময় বড় হয়েছি, সেই সময়ে কিন্তু ইলেকট্রিকের আলো ছিল না। বললাম না এর আগে যে 8-10টা বাড়িতে ইলেকট্রিকের আলো ছিল। আমি একটা তথ্য পেয়েছি, সেটা আপনাদের ভবিষ্যতে যখন সব নিয়ে আলোচনা করব তখন দেখাবো, যে প্রথমে 1956-তে আমাদের এখানে পাওয়ার হাউস বসলো। প্রথম বৈদ্যুতিক আলো হলো 1956 সালে। 1956 সালের শেষের দিকে এলো। 1957 সাল থেকে বাড়িতে বাড়িতে হাউস কানেকশন দেওয়া শুরু হলো। মোট 99টি বাড়িতে 1957 সালে দেওয়া হয়েছিল। তার মধ্যে 39 নম্বর বাড়িটি ছিল আমাদের বাড়িতে লাইট ছিল, ইলেকট্রিক লাইট, এবং তার মিটার নাম্বার ছিল 39। তারপরে কি হলো, টাউন কমিটির থেকে আরও 4টি জায়গায় নিজেরা ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করলো। একটা হচ্ছে মদনমোহন ঠাকুর বাড়ি, কালীবাড়ি, শিববাড়ি এবং মসজিদ। এই 4টি জায়গায় মিউনিসিপ্যালিটির টাউন কমিটির পক্ষ থেকে ইলেকট্রিক কানেকশন দেওয়া হলো।
এখনও কিন্তু টাউন কমিটির পক্ষ থেকে এই কালীবাড়ি আর শিববাড়ির বিল দেওয়া হয়, বাকি দুটো হচ্ছে ওরা দেয় ওদের ইয়ের থেকে। তাহলে এই হলো আমাদের ছেলেবেলা। তাহলে এই ছেলেবেলার গল্পটা আমরা শুনলাম, তখন কয়েকটা ইনফরমেশনও ছিলাম। আমাদের ওই যে ব্রিজ দেখা যাচ্ছে পঞ্চানন সেতু, এই পঞ্চানন সেতুও তখন মানে ক্যাবিনেটে পাশ হলো, এর অনুমোদন হলো, যেটি 78 সালে পরবর্তীকালে সূচনা হলো। এই আমরা একটা বিরাট একটা উল্লেখযোগ্য পথ আমরা অতিক্রম করেছি এই সময়ে। এই তো মোটামুটি আমাদের ছেলেবেলা। ঠিক আছে, তাহলে টাইম মেশিনে আবার চড়ে বেশি আবার যাই, আমাদের তো অনেক দূর যেতে হবে। মাঝখানে একটু আপনাদের একটু বোরিং করলাম, নিজের কথা বলে একটু বোরিং করলাম, মার্জনা করে দেবেন, কারণ ইনফরমেশন দেওয়া হলো না এখনো। ঠিক আছে, আমরা আবার টাইম মেশিনে চড়ে বসি। টাইম মেশিন 1960, 1950। এই দাঁড়াও দাঁড়াও, কি নদী কই, কই, কোথায়? কিছুই তো নেই এখানে, তো বসতি, অনেক ঘর বাড়ি। তাহলে বসতিগুলো গেল কোথায়? এ কি, এই যে চায়ের দোকান, একটা ছোট রাস্তা, মাটির পথ, এই যে গরু চড়াচ্ছে, এই যে জেলে, কি সেটা তো রীতিমতন একটা নগর। এই গল্পটা তোলা থাক। হ্যাঁ, এই গল্পটা যখন, আমি তো অনেক দূরে যাচ্ছি, একদম শুরুতে যেতে হবে, সেই শুরুর থেকে যখন আসব তখন এই গল্পটা করা যাবে। আরও যাই, আগে যাই, আগের থেকে শুরু করতে হবে, আগে যাই, আরও পেছাই। এই 17, 70, 60, 1800 সাল, 1800। কি এখানে ঘর বাড়ি কিচ্ছু নেই, নদী নেই, ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর বনভূমি, ভয়ঙ্কর। দুপাশে মানসাই বয়ে চলেছে অনেক দূর দিয়ে, দাঁড়িয়ে আছি সেখানে নয়, অনেক দূর দিয়ে মানসাই বয়ে চলেছে, আর দুপাশে বিশাল গভীর অরণ্য। তাহলে এখানে গল্প, এই গল্পটাও আসবে। আমরা তাহলে এখান থেকেই আমাদের গল্পটা শুরু করব আগামী পর্বে। আচ্ছা কথক ঠাকুর, দর্শক রিলিফ পাবে তো, নাকি আপনি খালি সাসপেন্সই করবেন? একটু বলুন তো আমাকে। না, এরপরের দিনই, দর্শকের অত্যাচার কিন্তু আমার একদম না, এর পরের দিনই একদম শুরু হবে। হ্যাঁ, ঠিক আছে।